আজকে আমরা 2024 সালে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেইগুলো সম্পর্কে ডিসকাস করব। অর্থাৎ যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো বেশি নেওয়া হয়েছে এবং তার মধ্যে থেকে আমরা ডিসকাস করব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো কোশ্চেনগুলো কী আছে দেখা যাক। প্রথমে কোশ্চেন কী বলেছে, বলেছে নিম্নের কি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1, নিম্নের কে প্রথম ভারতীয় যিনি IWF ভারোত্তোলক বিশ্বকাপ মহিলাদের 55 কেজি ইভেন্টে পদক জিতেছে। তো কোশ্চেন কি বলেছে, ফার্স্ট ইন্ডিয়ান, অর্থাৎ ফার্স্ট যে ইন্ডিয়ান আছে এবং কোন প্রতিযোগিতায়, সেটা হচ্ছে IWF। IWF বলতে গেলে কি বোঝে সেটা প্রথমে আমরা জেনে নিই। IWF এর পুরো অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন। তাহলে এটার নাম কি হচ্ছে, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন। তো এই ওয়েট লিফটিং যে ফেডারেশন আছে সেখানে কি হয়েছে, ভারোত্তোলক অর্থাৎ ওয়েট লিফটিং ক্যাটাগরি, সেখানে মহিলাদের যে 55 কেজি ইভেন্ট আছে সেখানে পদক জিতেছে। তো প্রথমে যে ওয়েট লিফটিং যেটা আছে সেই সম্পর্কে আমরা কিছু জেনে নিই। তো ওয়েট লিফটিংয়ের যে ওমেন ক্যাটাগরি থাকে সেখানে কত কত ওয়েট থাকে, সেখানে হচ্ছে 48 কেজি, 53 কেজি, 58 কেজি, এইরকমভাবে চলতে থাকে। আর যে মেন ক্যাটাগরি থাকে সেই মেন ক্যাটাগরিতে হচ্ছে 60 কেজি, 65 কেজি, 71 কেজি, ডট 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 করে চলতে থাকে। আরও এই যে ক্যাটাগরি আছে সেইগুলো খেলা। আর এখানে যে ওয়েট লিফটিং করা হয় থাকে সেগুলো হচ্ছে 55 কেজি, 60 কেজি, 67 কেজি, বিভিন্ন ওয়েট লিফটিং করা হয়ে থাকে। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছে যে ফার্স্ট ইন্ডিয়ান যিনি ওয়েট লিফটিং যে ওয়ার্ল্ড কাপ আছে সেখানে মহিলাদের অর্থাৎ ফিমেল যে ক্যাটাগরি আছে সেখানে 55 কেজি ইভেন্টে পদক জিতেছেন, অর্থাৎ সেখানে একটা মেডেল জিতেছেন। তো তিনি কে, আর তিনি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান। তো কি পয়েন্ট কি বলেছে যে বিন্দিয়া রানী দেবী, অর্থাৎ বিন্দিয়া দেবী রানী হচ্ছেন বিন্দিয়া রানী দেবী become the first Indian to win a medal at IWF। IWF অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশনে ওয়েট লিফটিং ওয়ার্ল্ড কাপ ইন উমেন্স 55 কেজি ইভেন্ট, অর্থাৎ 55 কেজি ইভেন্টে কি হয়েছেন, তিনি ফার্স্ট ইন্ডিয়ান যিনি পদক জিতেছেন। তো তার নাম হচ্ছে কি বিদ্যা রানী দেবী। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন কি আছে দেখা যাক, চলো সেই কোশ্চেনটা ডিসকাস করি। কোশ্চেন 2 বলেছে নিম্নে সম্প্রীতি কে 2024 সালে লরিয়াস ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ 2024-এর কী হয়েছে, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার দিয়ে জিতেছেন। অর্থাৎ আমাদের যে বিশ্বে যতগুলো স্পোর্ট পার্সন আছে, অর্থাৎ যে কোনো ক্যাটাগরিতে হতে পারে, ফুটবল, ক্রিকেট, টেনিস, ভলিবল, সুইমিং, প্রত্যেকটা যে স্পোর্ট পার্সন আছে তাদেরকে একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দেওয়া থাকে। সেই অ্যাওয়ার্ডটির নাম হচ্ছে লরিয়াস অ্যাওয়ার্ড। তো সেই অ্যাওয়ার্ডটি কে জিতেছেন, সেখানে আমাদের অনেকগুলো অপশান আছে, নাওমি ওসাকা, সিমোনা হালেপ, আইতানা বলমাতি, সিমন বাইলস। তো আমরা প্রথমে লরিয়াস যে ওয়ার্ল্ড কাপ আছে, অর্থাৎ ওয়ার্ল্ড আছে স্পোর্ট ওমান, তো সেই সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই যে অ্যাকচুয়ালি এগুলো কাকে দেওয়া হয়ে থাকে, কীভাবে দেওয়া থাকে। তো সেটা হচ্ছে ওয়ার্ল্ড স্পোর্ট পার্সন, এইগুলোকে কাকে দেয়া হয়ে থাকে সেটা দেখা যাক। এটা হচ্ছে 2024 সালে, 2024-এর কী হয়েছে, যে মেল ক্যাটাগরি আছে অর্থাৎ মেন যে পুরস্কারটা জিতেছেন সেটা হচ্ছে নোভাক জকোভিক।
তিনি এই নোভাক জকোভিচ 2024 সালের মেল অর্থাৎ মেন ক্যাটাগরি, সেখান থেকেই লরিয়েসাস যে স্পোর্ট পার্সন আছে সেই পুরস্কারটি জিতেছেন, তিনি টপ করেছেন। তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? সবাই জানো যে নোভাক জকোভিচ হচ্ছেন একজন সাইবেরিয়ান প্লেয়ার। আর তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি খেলা হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত। তিনি হচ্ছেন সবথেকে একজন নামী পুরস্কার, অর্থাৎ সবথেকে খ্যাতি সম্পন্ন। আর তিনি এটাই ফার্স্ট না, তিনি এটা দিয়ে হচ্ছে পঞ্চমবার, 5th টাইম এই পুরস্কার জিতেছেন। তো এটা হচ্ছে আমাদের মেল ক্যাটাগরি থেকে। আর আমাদের এখানে কোন আছে? এখানে হচ্ছে ওম্যান ক্যাটাগরি থেকে জিজ্ঞেস করেছে যে স্পোর্টস ওম্যান অর্থাৎ মহিলাদের ওখান থেকে কে জিতেছেন। তো মহিলাদের সম্পর্কে জেনে নেওয়া যাক যে ফিমেল ক্যাটাগরি থেকে আছে। ফিমেল ক্যাটাগরি থেকে এবার 2024 সালে যে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্ট উম্যান অব দ্য ইয়ার যে পুরস্কার জিতেছেন, তিনি ছিলেন একজন স্পেনের ফুটবলার, তার নাম হচ্ছে আইতানা বোনমাতি। তিনি হচ্ছেন একজন ফুটবলার। আর তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে স্পেন, অর্থাৎ স্পেনের একজন ফুটবলার, মহিলা ফুটবলার, যিনি লোরিয়েস ওয়ার্ল্ড স্পোর্ট ওম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন 2024-এর। আর তাছাড়া আরও কী কী পুরস্কার জিতেছেন আমাদের জেনে নেওয়া যাক। যদি কোশ্চেন অন্যভাবে আসে যে পুরুষদের মধ্যে কে খ্যাতিটা লাভ করেছেন, তখন আমাদের হবে নোভাক। যদি মহিলাদের ক্যাটাগরি থেকে জিজ্ঞেস করেন তাহলে হবে আইটানা। আর যদি বলা হয় যে টিম অফ দ্য ইয়ার অর্থাৎ 2024 সালের লোরিয়েস ওয়ার্ল্ড স্পোর্ট টিম অফ দ্য ইয়ার কে জিতেছেন, তাহলে কোন টিমটা হবে? টিম অফ দ্য ইয়ার হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন টিমটা? সেটা হচ্ছে স্পেনের যে মহিলা অর্থাৎ ওমেন ফুটবল টিম আছে, তিনি টিম অফ দ্য ইয়ার খ্যাতি অর্জন করেছেন। আমাদের তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? আমাদের রাইট অ্যান্সার হবে আইতানা বনমাটি। তিনি হচ্ছেন 2024 সালে লরিসাস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে। তো রাইট অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেন কি আছে দেখা যাক। কোশ্চেন 3, কোন দল জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2023 এবং 24 সালে পুরুষদের শিরোপা জিতেছেন? তো টিমের নাম জিজ্ঞেস করেছেন। তো 2023 ও 24 অর্থাৎ 2023-এর যে ডিসেম্বর মাস থেকে, তো 23-এর ডিসেম্বর থেকে এটা শুরু হয়েছিল আর 24-এর জানুয়ারি পর্যন্ত এই ম্যাচটা খেলা হয়েছিল। তো এই যে 23-24-এর খোখো যে চ্যাম্পিয়নশিপ সেটা কোন দল হয়েছিল? সেটা হয়েছিল মহারাষ্ট্র। তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হবে? অপশান এ। এখানে যে অ্যান্সার দেওয়া আছে সেটা ফলস আছে, এখানে হবে অ্যান্সার এ। তো কি পয়েন্ট কি বলেছে? মহারাষ্ট্র এমার্জ চ্যাম্পিয়নশিপ বোথ দ্য মেন অ্যান্ড উমেন সেকশন ইন 56 ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ। তাহলে এই যে খো খো চ্যাম্পিয়নশিপ হয়েছে এটা কততম হয়েছে? এটা হয়েছে 56তম, 56 অর্থাৎ 56তম খো খো চ্যাম্পিয়নশিপ হয়েছিল। আর এই খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল দিল্লিতে। তাহলে এখান থেকে কোশ্চেন করা যেতে পারে যে 2023-24 অর্থাৎ 56 যে খো খো চ্যাম্পিয়নশিপ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হয়েছিল দিল্লিতে। আর এখানকার চ্যাম্পিয়নশিপ কী হয়েছিল? সেটা হচ্ছে মহারাষ্ট্র। শুধুমাত্র পুরুষদের ক্যাটাগরি সেটা না, মহিলাদের ক্যাটাগরি থেকে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন, অর্থাৎ মহারাষ্ট্র যে দলটা আছে তারা চ্যাম্পিয়নশিপ হয়েছিল। তো আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে মহারাষ্ট্র, অর্থাৎ অপশন এ। পরের কোশ্চেন কী আছে দেখা যাক। লরিসাস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2024 পুরস্কার কে জিতেছে? অর্থাৎ আগের কোশ্চেন বলা হয়েছে 2024-এ লরিসাস স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2024 কে জিতেছে। একটু আগে ডিসকাস করলাম যে লরিসাস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান ওম্যান অব দ্য ইয়ার, তারপরে টিম অব দ্য ইয়ার, এই পুরস্কারগুলো কাকে দেওয়া হয়? ওয়ার্ল্ডের যারা বেস্ট প্লেয়ার রয়েছে
বা বেস্ট টিম রয়েছে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া থাকে। এটা হচ্ছে অনেক প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এবং অনেক মান্যতা দেওয়া হয় এই অ্যাওয়ার্ডগুলো। এই পুরস্কারগুলো ওয়ার্ল্ডের টপ টপ যে প্লেয়ারগুলো আছে তাদেরকে দেওয়া হয়ে থাকে। তো এখানে অনেকগুলো অপশান আছে, নোভাক জোকোভিক, সচিন টেন্ডুলকার, লিওন মেসি, ম্যাক্স ভার্সাসেপেন। তো এর মধ্যে কাকে দেওয়া হয়েছে 2024 সালে মেল ক্যাটাগরি থেকে, অর্থাৎ মেন যে আছে তাদের মধ্যে কাকে দেওয়া হয়েছে? তো মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে নোভোক জোকোভিক। Novak Djokovic, the world's top-ranked tennis player, was named লরিসাস ওয়ার্ল্ড স্পোর্টম্যান অফ দ্য ইয়ার ফর দ্য ফিফথ টাইম। তাহলে লরিসাস কতবার হলো? এবার দিয়ে তিনি পঞ্চমবার তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। নোভাক জোকোভিচ বিশ্বের শীর্ষস্থানীয় টেনিস খেলোয়াড়। তাহলে তিনি কি প্লেয়ার? তিনি হচ্ছে টেনিস প্লেয়ার। আর তার বাড়ি কোথায়? তিনি হচ্ছেন সাইবেরিয়া। তিনি হচ্ছে একজন সাইবেরিয়ান প্লেয়ার। তিনি কি খেলে থাকেন? তিনি থাকেন টেনিস খেলোয়াড়। আর তিনি ফিফথ টাইম, এবার পঞ্চমবার এই পুরস্কারটা জিতেছেন। এছাড়া কোন কোন ইয়ারে এই পুরস্কারগুলো জিতেছেন? নোভাক জোকোভিচ বিশ্বের শীর্ষস্থানীয় টেনিস খেলোয়াড়, অর্থাৎ ওয়ার্ল্ডের টপ একজন খেলোয়াড়, টেনিস খেলোয়াড়। পঞ্চমবারের জন্য লরিসাস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন জোকোভিচ এর আগে 2022। তাহলে কোন কোন ইয়ারে তিনি পেয়েছিলেন? 2022, 2012, 2015, 2016, 2019 আর 2024 পেয়ে পেয়ে থাকলেন। তাহলে তিনি টোটাল কতবার পেয়ে থাকলেন? তিনি টোটাল 5বার এই খেলোয়াড়টা জিতেছেন। এটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য। তাহলে মহিলা ক্যাটাগরির মধ্যে কে জিতেছেন? মহিলা ক্যাটাগরি থেকে জিতেছেন, একটু আগে আমরা ডিসকাস করলাম যে মহিলা ক্যাটাগরি থেকে কে পেয়েছেন? আইতানা বোনমাতি। তিনি হচ্ছেন একজন স্পেনের ফুটবলার। আর টিম অফ দ্য ইয়ার পুরস্কারটা কে পেয়েছেন? সেটা হচ্ছে স্পেনের ফুটবল টিমটা পেয়েছিলেন। তো আমাদের যেটা এখান থেকে জিজ্ঞেস করবে সেটা বলবে। যদি পুরুষদের ক্যাটাগরি থেকে হয় তাহলে নোভাক জোকোভিচ, যদি মহিলা ক্যাটাগরি থেকে তাহলে আইতানা বোনমাতি। আর টিম অফ দ্য ইয়ার যদি জিজ্ঞেস করে তাহলে স্পেনের ওম্যান ফুটবল টিম, ওম্যান মহিলাদের যে ফুটবল টিম আছে তারা জিতেছিলেন। কোশ্চেন 5 কি বলেছে? যে নিম্নের কে সম্প্রতি বিশ্ব ব্যাংক গ্রুপ কর্তৃক অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ ওয়ার্ল্ড যে ব্যাংক আছে সেই ওয়ার্ল্ড ব্যাংকের একজন মেম্বার হিসাবে, অর্থাৎ যে প্যানেল আছে সেই প্যানেলের মেম্বার হিসাবে নিযুক্ত হয়েছেন। তো সেটা সম্পর্কে জানবো। সর্বপ্রথম ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে কিছু ডিটেলস জেনে নিই। ওয়ার্ল্ড ব্যাংক কবে স্থাপিত হয়েছিল? ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত হয়েছিল জুলাই 1944 খ্রিস্টাব্দে এটা সর্বপ্রথমে স্থাপিত হয়েছিল। এটার যে ওয়ার্ল্ড ব্যাংক আছে সেটা স্থাপনের মূল উদ্দেশ্য কী? যে ওয়ার্ল্ড ব্যাংক আছে সেটার স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর ইউরোপ আর জাপানের যে সমস্ত ক্ষতি হয়েছিল সেইগুলো সব আবার সাহায্য করার জন্য, বিশেষ করে জাপান আর ইউরোপকে হেল্প করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত করা হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত হয়েছিল জুলাইয়ের 1944 খ্রিস্টাব্দে। সেই জন্য ওয়ার্ল্ড ব্যাংককে স্থাপিত করা হয়েছিল। তো কি পয়েন্টগুলো কি আছে দেখা যাক। কি পয়েন্ট বলেছি? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ হ্যাজ অ্যাপয়েন্টেড ফর্মার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ আরবিআইয়ের যে ফর্মার যে গভর্নমেন্ট ছিল, অর্থাৎ প্রাক্তন যে গভর্নমেন্ট আছে, ডেপুটি গভর্নমেন্ট রাকেশ মোহন অ্যাজ মেম্বার অফ দ্য ইকোনমিক অ্যাডভাইসারি প্যানেল, অর্থাৎ অর্থাৎ অর্থনৈতিক যে উপদেষ্টার যে প্যানেল আছে সেখানে আমাদের যে ফর্মার ডেপুটি গভর্নমেন্ট রাকেশ মোহনকে নিযুক্ত করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক কবে স্থাপিত হয়েছে? তাহলে এটা হবে 1944 খ্রিস্টাব্দে।
এটা সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে ইউএসএর যে ওয়াশিংটন যে শহর আছে, ওয়াশিংটন, সেখানে এটা সদর দপ্তর। আর এটার মূল উদ্দেশ্য ছিল ওয়ার্ল্ড ওয়ারের পরে যে সমস্ত কান্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে সাহায্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তো আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হবে রাকেশ মোহন। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। কোশ্চেন সিক্স বলেছে যে নিম্নে সম্প্রীতি হেভেনলি আইল্যান্ড অফ গোয়া, অর্থাৎ হেভেনলি আইল্যান্ড অফ দ্য গোয়া নামক যে বই প্রকাশ করেছেন তা কে? কে এই বইটি প্রকাশ করেছেন? অর্থাৎ রাইটারের নাম জিজ্ঞেস করেছি অনেক। তো কি পয়েন্ট কি বলেছে দেখা যায়, এ বুক টাইটেল হেভেনলি আইল্যান্ড অফ দ্য গোয়া রিলিজ বাই দ্য গোয়া গভর্নমেন্ট। তো গোয়া যে গভর্নর আছে পিএস শ্রীধরন পিল্লাই, অর্থাৎ পিএস শ্রীধরন পিল্লাই যিনি আছেন তিনি হচ্ছে এই বইটা রিলিজ করেছে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 7 কি বলেছে, প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস? বিশ্ব স্বাস্থ্য দিবস বলতে গেলে এটা বেসিক্যালি সেই দিনটাকে পালন করা হয় যেদিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল, সেই দিনটাকে অনুসরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস পালন করা হয়েছে। তো এই দিনটা কবে করা হয়েছিল? 7th যে এপ্রিল, সেই দিন অর্থাৎ 1948 খ্রিস্টাব্দের 7th এপ্রিল এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO স্থাপিত হয়েছিল। এবং সেই দিনটাকে অনুসরণ করে এই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা থাকে। তো রাইট অ্যান্সার হবে 7 এপ্রিল, অপশান এ। তো কি পয়েন্টগুলো কি বলেছি, ওয়ার্ল্ড হেলথ ডে ইজ অবজার্ভ অন 7 এপ্রিল এভরি ইয়ার, অর্থাৎ 7ই এপ্রিল এই দিনটাকে পালন করা হয়ে থাকে। থিম অফ দ্য ওয়ার্ল্ড হেলথ ডে 2024 ইজ মাই হেলথ মাই রাইট। তাহলে 2024-এর থিমটা কী এবারকার? 2024-এর থিম হচ্ছে মাই হেলথ মাই রাইট, অর্থাৎ আমার স্বাস্থ্য আমার অধিকার। এটাই হচ্ছে 2024-এর এবার থিম হিসাবে নির্ণয় করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে আমরা হু বলে বেশি পরিচিত, সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 7 এপ্রিল 1948, অর্থাৎ 7ই এপ্রিল 1948 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছিল। এই 7ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল, এই জন্য বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিলটাকে পালন করা হয়ে থাকে। তো রাইট অ্যান্সার আমাদের অপশান এ। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সদর দপ্তর সেটা এখন কোথায় অবস্থিত? সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের যে জেনেভা শহর আছে সেখানে এর সদর দপ্তর অবস্থিত। কোশ্চেন 8 কি বলেছে, যে প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস? অর্থাৎ যে ম্যালেরিয়া রোগ হয়ে থাকে আমাদের, তো শুধুমাত্র ইন্ডিয়া না, প্রত্যেক দেশে এই ম্যালেরিয়া রোগে ভুগছিল। বাট রিসেন্টলি কিছু বছর থেকে অনেক কান্ট্রি এগুলো কি ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে। তো এই যে ম্যালেরিয়া রোগ আছে সেটা প্রতিকারের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। তো আমাদের এখানে কোশ্চেন বলা হয়েছে যে প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে সেলিব্রেট করা হয়ে থাকে। কি পয়েন্ট দেখা যাক, বলেছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে অ্যানাউন্স অবজার্ভ হেল্প অন এপ্রিল 25 টু রাইজ অ্যাওয়ারনেস অফ দ্য গ্লোবাল ইফোর্ট টু কন্ট্রোল অ্যান্ড আলটিমেটলি ইরাডিকেট ম্যালেরিয়া, অর্থাৎ ম্যালেরিয়া রোগটা প্রতিরোধের জন্য 25শে এপ্রিল সেটা কি করা হয়ে থাকে, অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনার একটা ক্যাম্পেইন করা হয়ে থাকে। তো ম্যালেরিয়া দিবস সে 25শে এপ্রিলটাকেই পালন করা হয়ে থাকে। তো ম্যালেরিয়া রোগটা কিসের জন্য হয়ে থাকে? ম্যালেরিয়া সাধারণত মস্কুইটো অর্থাৎ মশা কামড়ের ফলে এই রোগটা হয়ে থাকে। এবং কোন মশাগুলোর জন্য ম্যালেরিয়া রোগ হয়ে থাকে? যে ফিমেল অ্যানোফিলিস যে মশা আছে, অ্যানোফিলিস যে মস্কুইটো আছে সেটার জন্য এই রোগটা সাধারণত হয়ে থাকে। তো
এখান থেকে আমাদের কোশ্চেন করা যেতে পারে যে ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ের ফলে হয়? তো আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যানোফিলিস। কোশ্চেন 9 কি বলেছে, ভারতের প্রথম মহিলা হিসেবে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে জুরি সদস্য হিসাবে কাজ করবে। অর্থাৎ এই যে সামার প্যারিসে, ফ্রান্সে যে প্যারিস শহরে এবার সামার অলিম্পিক হবে, সেখানে জুরি সদস্য হিসাবে কে কাজ করবেন, এবং ইনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান মহিলা যিনি জুরি সদস্য হিসাবে কাজ করবেন। তো কি পয়েন্ট কি বলেছে, বিলকিস মির ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ সেট ক্রিয়েট হিস্টোরি অ্যাজ দ্য ফার্স্ট উম্যান ফ্রম দ্য ইন্ডিয়া টু সার্ভ এ জুরি মেম্বার অ্যাট দ্য ইয়ার অফ দ্য সামার অলিম্পিক ইন প্যারিস। তো সামার অলিম্পিক প্যারিসে কি করবেন, জম্মু এবং কাশ্মীরের যে বিলকিস মির বলে মহিলা আছেন, তিনি সর্বপ্রথম কোনো ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে জুরি সদস্য হিসাবে কাজ করবেন। তো আমাদের যে রাইট অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। কোশ্চেন 10 কি বলেছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন কি? অর্থাৎ আলিগড় যে মুসলিম বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ AMU, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এটা হচ্ছে ভারতে একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। তো সেখানে উপাচার্য হিসাবে প্রথম মহিলা, এবং এর আগে কোনো মহিলা পদে এখানে নিযুক্ত হয়েছিলেন না, তিনি হচ্ছেন সর্বপ্রথম একজন মহিলা যিনি উপাচার্য হিসাবে নিযুক্ত হবেন। তো তিনি কে, প্রফেসর নাইমা খাতুন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট ওম্যান ভাইস চ্যান্সেলর অফ দ্য আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। তাহলে কে, নাইমা খাতুন হচ্ছেন, অধ্যাপক নাইমা খাতুন হচ্ছে প্রথম মহিলা যিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসাবে যুক্ত হবে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি।